ওকে, এখন আসো আমরা ডিসকাস করি সেকেন্ডারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট নিয়ে। ঠিক আছে, তো অলরেডি আমি আগেই বলেছিলাম যে সেকেন্ডারি অ্যাক্টিভ ট্রান্সপোর্টে কি হয়, যে প্রাইমারি অ্যাক্টিভ ট্রান্সপোর্টে যে এনার্জিটা আমরা পাচ্ছি বা যে গ্রেডিয়েন্টটা তৈরি হয় ওইটাকে ইউটিলাইজ করে যে ট্রান্সপোর্টটা হয় সেটা হচ্ছে সেকেন্ডারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট। যেমন ধরো আমরা এই যে বিভিন্ন খাবার খাচ্ছি, ঠিক আছে না, এই খাবারগুলো আমাদের জিআইটি বা গ্যাস্ট্রোইন্টেস্টিনাল সিস্টেমে যাচ্ছে, তাই না? তাহলে ধরো এই খাবারটা আসলো, এই যে এটা হচ্ছে আমাদের জিআইটি লুমেন, ঠিক আছে, এইখানে কার্বোহাইড্রেট, ধরো আমরা কার্বোহাইড্রেট রুটি বা ব্রেড কিছু খাইলাম, ঠিক আছে, এখন এই কার্বোহাইড্রেটটা ডাইজেশন হয়ে আলটিমেটলি কি হয়, গ্লুকোজ, ঠিক আছে। এখন এই গ্লুকোজটা দেখো লুমেন থেকে, এইগুলো ধরো ইন্টেস্টিনাল এপিথেলিয়াল সেল, তো গ্লুকোজটা প্রথমে লুমেন থেকে সেলের ভিতরে যাবে, তারপরে সেলের ভিতর থেকে ব্লাড ভেসেলে যাবে, তাই তো। এখন কিভাবে হচ্ছে এটা দেখো, এইটা হচ্ছে ইন্টেস্টিনাল এপিথেলিয়াল সেল, তাহলে এইটা হলো লুমেন আর এই পাশে ব্লাড। এখন লুমেন থেকে কিভাবে সেলের ভিতরে ঢুকে, এই এপিথেলিয়াল সেলে অ্যাজ ইউজুয়াল আমাদের সোডিয়াম পটাশিয়াম পাম্প আছে। ওকে, সোডিয়াম পটাশিয়াম পাম্প কি করলো, একটা গ্রেডিয়েন্ট তৈরি করলো, লাইক বাইরে পজিটিভ ভিতরে নেগেটিভ। ওকে, এখন এই গ্রেডিয়েন্টটাকে ইউজ করে দেখো, এখন সোডিয়াম এবং গ্লুকোজ এই যে পাম্পটা, এইটা এখন কাজ করবে কিভাবে, সোডিয়াম ভিতরে ঢুকবে, এই গ্রেডিয়েন্টের জন্য সোডিয়ামটা কি ভিতরে ঢুকবে, সে ভিতরে ঢোকার সময় সাথে গ্লুকোজকেও নিয়ে আসে, ঠিক আছে। এবং এই যে ট্রান্সপোর্টটা বা ট্রান্সপোর্ট প্রোটিন, এটার নাম হচ্ছে HGLT2, ঠিক আছে, এই ক্যারিয়ার প্রোটিনটার নাম হচ্ছে HGLT2, ঠিক আছে। তো এই ক্যারিয়ার দিয়ে তাহলে কি হলো, সোডিয়াম এবং গ্লুকোজ সেম ডিরেকশনে আসতেছে, তাই না, সোডিয়াম এবং গ্লুকোজ যেহেতু সেম ডিরেকশনে আসতেছে এই জন্য এটাকে আমরা বলি কো ট্রান্সপোর্ট, বুঝতে পেরেছ। তাহলে এই যে এনার্জিটা ইউজ করে কিন্তু আমাদের এই ট্রান্সপোর্টটা হচ্ছে। হ্যাঁ, এখন সেলের ভিতরে আসলো, এখন সেল থেকে ব্লাডে কিভাবে যাবে, তাহলে সেল থেকে ব্লাডে যাওয়ার জন্য এইখানে আর একটা ট্রান্সপোর্ট আছে, ঠিক আছে, আর একটা প্রোটিন থাকে ট্রান্সপোর্ট প্রোটিন, এটার নাম হচ্ছে গ্লুট, GLUT, বুঝতে পারছো। এগুলো জিআইটিতে আরো ডিটেলস তোমরা পড়বা। এই গ্লুট এই ট্রান্সপোর্ট দিয়ে, ঠিক আছে, তখন গ্লুকোজটা সেলের ভিতর থেকে ব্লাডে আসে, ক্লিয়ার। এখন দেখো এই যে গ্লুকোজ যখন সেলের ভিতরে ঢুকলো তখন কি গ্লুকোজ লেভেল সেলের ভিতরে বেড়ে গেল, ওকে, গ্লুকোজ লেভেলটা সেলের ভিতরে বাড়লো, বাইরে কম, তাহলে এটা কি গ্রেডিয়েন্টের দিকে হচ্ছে নাকি এগেনস্টে হচ্ছে, অবভিয়াসলি দিকে, তাই না, বেশি থেকে কমের দিকে যাচ্ছে থ্রু এ ক্যারিয়ার প্রোটিন যেটার নাম হচ্ছে গ্লুট, GLUT, গ্লুকোজ ট্রান্সপোর্টার। ওকে, তাহলে যেখানে ক্যারিয়ার প্রোটিন লাগে এবং গ্রেডিয়েন্টের দিকে হয় ট্রান্সপোর্টটা, এটাকে আমরা কি বলি, এক্স্যাক্টলি দিস ইজ ফ্যাসিলিটেটেড ডিফিউশন। ওকে, যদিও আমরা এটা এখনো ডিসকাস করিনি, আমরা একটু পরে ডিসকাস করব, ঠিক আছে, বুঝতে পেরেছো। তাহলে এটা হচ্ছে ফ্যাসিলিটেটেড ডিফিউশন। ওকে, তাহলে সোডিয়াম গ্লুকোজ কো ট্রান্সপোর্ট দিয়ে গ্লুকোজটা প্রথমে লুমেন থেকে সেলের ভিতরে আসলো, তারপরে ফ্যাসিলিটেটেড ডিফিউশনের মাধ্যমে সেল থেকে ব্লাডে গেল, এইভাবে কিন্তু গ্লুকোজ ট্রান্সপোর্ট হয়। ঠিক একইভাবে অ্যামাইনো অ্যাসিড ট্রান্সপোর্টার এভাবে হয়, যেটা তোমরা পরে ডিটেলস জানবা। ওকে, সো দিস ইজ কো ট্রান্সপোর্ট। হ্যাঁ, এখন আসো কাউন্টার ট্রান্সপোর্ট। ওকে, তাহলে একইভাবে ধরো এইটা সেল, ওকে, সোডিয়াম পটাশিয়াম পাম্প। ওকে, এখন দেখো এটা মনে করো একটা কার্ডিয়াক
মায়োসাইট, দ্যাট ইজ হার্টের যে মাসল। হ্যাঁ, এখানেও একই রকম সোডিয়াম পটাশিয়াম পাম্প আছে, একটা গ্রেডিয়েন্ট তৈরি হলো। ওকে, গ্রেডিয়েন্ট তৈরি হলো। এখন যেটা হবে দেখো কি হচ্ছে, এখানে আরেকটা পাম্প আছে, মায়োসাইট এর মেমব্রেনে আরেকটা পাম্প থাকে, যেখানে সোডিয়াম ভিতরে ঢুকে, বাইরে থেকে সেলের ভিতরে ঢুকলো, আর ক্যালসিয়াম ভিতর থেকে বাইরে বের হয়। তাহলে এটা দেখো রিভার্স ডিরেকশনে হচ্ছে, সোডিয়াম ঢুকতেছে, ক্যালসিয়াম বের হচ্ছে, এই জন্য এটাকে আমরা বলি কাউন্টার ট্রান্সপোর্ট। ওকে, তাহলে দিস ইজ সেম, কিন্তু এই এনার্জিটাকে ইউটিলাইজ করলো করে রিভার্স ডিরেকশনে যাচ্ছে, এই জন্য এটাকে আমরা বলি কাউন্টার ট্রান্সপোর্ট। ওই যে ডিজিটালিসের কথা আমি যখন বলেছিলাম, ডিজিটালিস বা ডিজক্সিন, সে কি করে, এই ট্রান্সপোর্টটাকে বন্ধ করে দেয়, তাই না? মনে করে দেখো, ডিজিটালিস এই ট্রান্সপোর্টটাকে বন্ধ করে দেয়, তখন কি হবে, ক্যালসিয়াম আলটিমেটলি আমার নেট গেইন কি, সেলের ভিতরে ক্যালসিয়াম লেভেলটা বাড়লো। সেলের ভিতরে যখন ক্যালসিয়াম বাড়ে তখন দ্যাট উইল ইনক্রিজ দ্য কন্ট্রাক্টিলিটি, যেটা আমরা পরে দেখবো যে ক্যালসিয়ামের কিন্তু একটা মেজর প্লেয়ার, ক্যালসিয়াম এখানে একটা মেজর প্লেয়ার টু কন্ট্রাক্ট দ্য মাসল। তখন মাসলের কন্ট্রাক্টিলিটিটা বেড়ে যায়, তখন হার্টের পাম্পিং ক্যাপাসিটিটাও বেড়ে যায়। দ্যাটস ওয়াই ডিজিটালিস বা ডিজক্সিন আমরা কিন্তু হার্ট ফেইলারের পেশেন্টদের ইউজ করি। ওকে, সো দিস ইজ অল অ্যাবাউট সেকেন্ডারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট। হ্যাঁ, ওটা ছিল কো ট্রান্সপোর্ট, এটা হলো কাউন্টার ট্রান্সপোর্ট। এখন আসো আমরা একটু প্যাসিভ ট্রান্সপোর্ট নিয়ে একটু কথা বলি। ঠিক আছে, প্যাসিভ ট্রান্সপোর্ট, দেখো প্যাসিভ ট্রান্সপোর্ট মূলত দুই ধরনের। হ্যাঁ, এটা তোমরা অলরেডি জেনে আসছো। একটা হচ্ছে যে ডিফিউশন, একটা অসমোসিস। তো ডিফিউশনে কি হয়, ডিফিউশনে হচ্ছে যে একদিকে কনসেন্ট্রেশন খুব বেশি, ঠিক আছে, আর একদিকে কনসেন্ট্রেশন কম। তাহলে বেশি কনসেন্ট্রেশন থেকে কম কনসেন্ট্রেশনের দিকে যখন মলিকিউলস, সাবস্টেন্স মলিকিউলসগুলো আসে, তার মানে কি, অ্যালং দ্য গ্রেডিয়েন্ট। বুঝতে পারছো? এইটা আবার দুই ধরনের হয়। একটা হচ্ছে যে ডিরেক্টলি যদি মলিকিউলসগুলো আসে, কোনো ক্যারিয়ার প্রোটিন থাকবে না, দ্যাট ইজ সিম্পল ডিফিউশন। যেমন এই যে অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইডের ট্রান্সপোর্ট হচ্ছে লাংসে, ঠিক আছে, দ্যাট ইজ সিম্পল ডিফিউশন। আর ওকে, আর যদি কোনো ক্যারিয়ার প্রোটিন ইউজ করে, ধরো মলিকিউলসগুলো আসার সময় কোনো ক্যারিয়ার প্রোটিন যখন ইউজ করে, দ্যাট ইজ ফ্যাসিলিটেটেড ডিফিউশন। বুঝতে পারছো? যদি ক্যারিয়ার প্রোটিন লাগে, দ্যাট ইজ ফ্যাসিলিটেটেড ডিফিউশন। ওই যে একটু আগে আমরা গ্লুকোজ ট্রান্সপোর্টের সময় বললাম যে লুমেন থেকে যখন গ্লুকোজটা ব্লাডে আসতেছে, তখন সে কিন্তু এই ফ্যাসিলিটেটেড ডিফিউশনের মাধ্যমে আসে। ক্লিয়ার? সো দিজ আর ইয়োর ডিফিউশন। এখন what are the factors, written a খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, what are the factors that affect diffusion? ওকে, তো একটা ল আছে, এই লটা হইল যে ইকুয়াল টু ফিক্সড ল বলি আমরা, যে ইকুয়াল টু dA ইন্টু dC বাই dx। বুঝতে পারছো? এখানে ল তোমাদের মুখস্থ করার কিছু নাই, তোমরা জাস্ট কনসেপ্টগুলো একটু বোঝার চেষ্টা করো যে হাউ দিস ফ্যাক্টরস এফেক্ট দ্য ডিফিউশন। যে হচ্ছে ডিফিউশন রেট, ঠিক আছে। সো এটা হইল তোমার সারফেস এরিয়া। ওকে, তাহলে এখান থেকেই দেখো, এখানে একটা গ্রেডিয়েন্ট মানে একটা কনস্ট্যান্টও থাকে। যাই হোক, তোমরা দেখো যদি সারফেস এরিয়া বাড়ে, ওকে, তাহলে কি হবে, ডিফিউশন রেট বাড়তেছে, রাইট? আচ্ছা, যেহেতু এটা প্রপোর্শনাল, তাই না? আচ্ছা, ডিসিটা হলো কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট, তাহলে কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট যদি বাড়ে, সেম, তাই না? যত কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট হবে তত কিন্তু ডিফিউশন রেটও বাড়বে। আচ্ছা,
এখন দেখো ডিস্টেন্স, দেখো ডিস্টেন্স যদি বাড়ে এটা কিন্তু ইনভার্সলি প্রপোর্শনাল, তাহলে কিন্তু ডিফিউশন রেটটা কমে যাবে। ওকে, যেমন এই যে এইখানে আমি দেখলাম দুইটা রিজিয়ন, এই দুইটা রিজিয়নের ভিতরে যদি ডিস্টেন্স বাড়ে তাহলে কিন্তু স্বাভাবিক, তাহলে ডিফিউশন কিন্তু কমে যাবে। ঠিক আছে, এরপরে আরও কিছু ফ্যাক্টরস আছে, যেমন ধরো মলিকুলার ওয়েট অফ দ্য সাবস্টেন্স, এই সাবস্টেন্সগুলোর যদি মলিকুলার ওয়েট বাড়ে তাহলে কিন্তু ডিফিউশন রেটটা কমে যাবে, কারণ ভারী জিনিস সে তো দ্রুত যাইতে পারবে না। তারপরে ধরো থিকনেস, এই যে মেমব্রেন, এই মেমব্রেনের থিকনেস যদি বেড়ে যায় তার মানে কি বেশি বাধা দিচ্ছে, তাহলে ডিফিউশন রেটটা কিন্তু কমে যাবে। ঠিক আছে, তারপরে ধরো টেম্পারেচার, টেম্পারেচার যদি বাড়ে তাহলে কি হয়, এই সাবস্টেন্স মলিকিউলসগুলোর তখন কি হয়, লোকোমোশনটা বেড়ে যায়, তার মানে ডিফিউশন রেটও বেড়ে যাবে। সো দিজ আর দ্য ফ্যাক্টরস, জাস্ট একটু চিন্তা করবা, দিস ফ্যাক্টরস আর এফেক্টিং ইউর ডিফিউশন রেট। ঠিক আছে, তাহলে এক্সাম্পল কি কি ডিফিউশন রেটের, ওই যে আমরা বলেছিলাম যে লাংসে অক্সিজেন কার্বন ডাইঅক্সাইডে যে ট্রান্সপোর্ট হচ্ছে, তোমার জিআইটিতে গ্লুকোজ ট্রান্সপোর্ট হচ্ছে, দ্যাট ইজ ফ্যাসিলিটেটেড ডিফিউশন। ঠিক আছে, এইভাবে ইয়োর কিডনিতে, কিডনি টিউবিউলসে ওখানে ওয়েস্ট পার্টিকেলগুলা বের হয়ে যাচ্ছে। তো এরকম মাল্টিপল তোমার প্লেসেস আছে ইন দ্য বডি যেখানে ডিফিউশন প্রসেসটা হচ্ছে। ওকে, তাহলে তোমাদের কিন্তু এটা শর্ট কোয়েশ্চেনের জন্য ইম্পর্টেন্ট অ্যান্ড অলসো ফর ভাইভা।